আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি সবাই শর্ট সিলেবাস পেয়েছো? জি মিস। বইতে দাগিয়ে নিয়েছো সবাই? জি মিস। ভেরি গুড। তো আমরা যে চ্যাপ্টারটি পড়ছিলাম সেটা কিন্তু আর নেই সিলেবাসে, শর্ট সিলেবাসে। দেখেছো তো সবাই, না? জি মিস। তাহলে আজকে থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হবে। সেই অনুযায়ী আমরা একদম শুরু থেকে শুরু করি। অধ্যায় 1, বিপণন বা বাজারজাতকরণ পরিচিতি। সবার সামনে নিশ্চয়ই বই আছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। সবাই কি দেখতে পাচ্ছো? জি ম্যাম। জি। আচ্ছা, এই লাইনগুলো আগেও আমাদের দাগানো হয়েছিল, আমরা জাস্ট একটু ঝালাই করে নিব। বিপণন সম্পর্কে প্রখ্যাত লেখক ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং। এটা কোথায় পাবে বলো? বিপণনের ধারণা 1.1-এর মধ্যেই পাবে। সরি, 1.02 বিপণনের সংজ্ঞা, ওটার 3rd প্যারাতে পাবে। সবাই কি পেয়েছো? জি মিস। জি মিস। আচ্ছা, ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং তাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থে লিখেছেন, বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। এটা আমরা ফার্স্ট ইয়ারেও পড়েছি, সেকেন্ড ইয়ারেও পড়েছি, আমরা আরেকবার পড়বো রিভিশনের জন্য। এখন এই লাইনটিতে অনেক সময় প্রশ্ন হয় যে প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থটির রচয়িতা কে? ফিলিপ কটলার এবং ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং। ভেরি গুড। যদি প্রশ্ন হয় বিপণন কি, তাহলে আনসার কি হবে? বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের থেকে ভ্যালু সৃষ্টি করেন এবং বিনিময়ে ক্রেতাদের থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতা সম্পর্ক তৈরি করে। আচ্ছা, বই দেখে দেখে বলেছি? না ম্যাম, এর জন্য একটু থ্যাংক ইউ বই না দেখে বলার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পড়ছি 1.02-03 বিপণনের ইতিহাস। এগুলো আমরা আগে পড়েছি, এখন আরেকবার পড়বো যাতে ঝালাই হয়ে যায়। বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিপণন আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বিপণনের ক্রমোন্নতি অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। এই লাইনটা দিয়ে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয়। বিপণনের ক্রমোন্নতি কিসের সাথে সম্পর্কযুক্ত? অর্থনৈতিক উন্নয়নের সাথে। অর্থনৈতিক উন্নয়নের সাথে, ঠিক আছে। তাই কোনো দেশের জাতীয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের পূর্ণ ব্যবহার ইত্যাদি বিপণনের অগ্রগতি তুলে ধরে।
রবার্ট এ বার্টেলস তার দ্য হিস্টোরি অফ মার্কেটিং থট বইতে লিখেছেন 1906 থেকে 1911 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কেটিং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে বিপণন শব্দটির ব্যবহার শুরু হয়। এই লাইনগুলো থেকে বিভিন্নভাবে বহু নির্বাচনী অথবা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যেমন ধরো প্রশ্ন হতে পারে দ্য হিস্টোরি অফ মার্কেটিং থট বইটি কে লিখেছেন? কি হবে আনসার? রবার্ট এ বার্টেলস। রবার্ট এ বার্টেলস। অথবা প্রশ্ন হতে পারে যে কোথায় মার্কেটিং শব্দটির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালের মধ্যে মার্কেটিং শব্দটির ব্যবহার শুরু হয়? 1906 থেকে 1911। ঠিক আছে, তাহলে আন্ডারলাইন করা লাইনগুলো একটু বারবার রিডিং পড়বা, তাহলে প্রয়োজনীয় তথ্য মাথায় থাকবে। বিপণনের ইতিহাসকে তোমাদের পাঠ্য বইতে 8টি যুগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আত্মনির্ভরশীলতার যুগ, বিনিময় যুগ, উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ এবং সর্বশেষ হচ্ছে মোবাইল বিপণন যুগ। হ্যাঁ, সামাজিক যোগাযোগ অথবা মোবাইল বিপণন যুগ। প্রথম ধাপটি বা প্রথম যুগটি হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতা মানে কি? মানুষ যখন নিজের উপরেই নির্ভর করত, সেই যুগটাকে বলা হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ। মানব সভ্যতার প্রথম যুগে প্রত্যেক মানুষই ছিল আত্মনির্ভরশীল এবং তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করত। এই সময়ে তারা বনে জঙ্গলে, পাহাড়ের গুহায় বা নদীর তীরে দলবদ্ধ হয়ে বসবাস করত, শিকার করে জীবন ধারণ করত। ফলে প্রয়োজন মেটানোর পরে বিপণনের জন্য উদ্বৃত্ত কোনো পণ্য থাকতো না, অর্থাৎ যা কিছু সংগ্রহ করত সেটা তাদের নিজেদের প্রয়োজনেই ব্যবহার হয়ে যেত, বাড়তি কোনো কিছু থাকতো না। এই সময়কে প্রাচীন সভ্যতার যুগও বলা হয়। অনেক সময় লাস্ট লাইনটি দিয়ে প্রশ্ন হয় যে কোন যুগকে প্রাচীন সভ্যতার যুগ বলা হয়? আত্মনির্ভরশীলতার যুগে। যুগ। আত্মনির্ভরশীলতার যুগকে প্রাচীন সভ্যতার যুগ বলা হয়। ভেরি গুড। এরপরে হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগের পরে চালু হয়েছে বিনিময় যুগ। প্রাচীন সভ্যতার এক পর্যায়ে নিজেদের প্রয়োজন মেটানোর পরে কারো কারো কাছে একদিকে যেমন কিছু কিছু পণ্য উদ্বৃত্ত থাকতো, অর্থাৎ বাড়তি থেকে যেত, অন্যদিকে আবার কেউ কেউ উক্ত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারতো না। ঠিক আছে, যে কারো কারো কাছে কিছু পণ্য বাড়তি থেকে যেত, আবার কেউ সেই পণ্যটি সংগ্রহ করতে পারতো না। ফলে তখন উদ্বৃত্ত পণ্য বিনিময় করে পারস্পরিক প্রয়োজন পূরণ করত, অর্থাৎ একজন আরেকজনের সাথে পণ্য বিনিময় করে তাদের প্রয়োজন মেটাতো। এই সময়কালকে বিনিময় যুগ বলা হয়। এই সময়ে মূলত বিপণনের সূচনা হয়। লাস্ট লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে কোন যুগে মূলত বিপণনের সূচনা হয়? বিনিময় যুগে। বিনিময় যুগে। ভেরি গুড। আচ্ছা, যারা জয়েন করেছো ক্লাসে তারা চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। আমার কথা শুনতে পেরেছো সবাই? জি মিস। জি মিস। আচ্ছা, চ্যাট বক্সে শুধু রোল নাম্বারটা লিখে ফেলো সবাই। আচ্ছা, বিনিময় যুগের পরে এসেছে উৎপাদন যুগ। পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়, ফলে অনেকে অধিক পণ্য উৎপাদন করে উদ্বৃত্ত পণ্য অর্থাৎ বাড়তি পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হতে চেষ্টা করে। অর্থাৎ বিনিময় যুগে
একে অপরের সাথে পণ্য বিনিময় করে প্রয়োজন মেটাতো। তারপরে তারা একসময় ভাবলো, আচ্ছা এই বিনিময়ের মাধ্যমে আমি নিজে একটু লাভ করার চেষ্টা করতে পারি কিনা। মূলত ১৬০০ সালের পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ উৎপাদন যুগের সৃষ্টি হয়। তাই ১৬০০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত সময়কালকে উৎপাদন যুগ বলা হয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখবে সবাই। ১৬০০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত সময়কালকে উৎপাদন যুগ বলা হয়। অনেক সময় এই লাইনটি দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হয় যে উৎপাদন যুগের সময়কাল কত? ১৬০০ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত। ঠিক আছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই লাইনটি দিয়েও প্রশ্ন হয়, এই লাইনটি একটু আন্ডারলাইন করে রাখো। শিল্প বিপ্লব কোথায় শুরু হয়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব কখন শুরু হয়? অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। হ্যাঁ, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই সময়ে পণ্য উৎপাদন ও তার সরবরাহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়। ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ মানুষ আগে হাতে যে পণ্যটা উৎপাদন করত, যন্ত্রপাতি ব্যবহার করার ফলে সেই উৎপাদনের পরিমাণ বহুগুণে বেড়ে যায়। পরিবহন ব্যবস্থার উন্নয়নের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ শুরু হয়। অর্থাৎ পরিবহন ব্যবস্থাও ব্যাপক উন্নতি সাধিত হয়, যার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পণ্যের যোগান বা পণ্য সরবরাহ শুরু হয়। এই সময়ে বিপণনের ব্যাপক অগ্রগতি হয়। তাহলে উৎপাদন যুগে কোন কোন ব্যবস্থার উন্নতি হয় বলো? যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, ঠিক আছে। উৎপাদন ব্যাপক হারে, পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়। ভেরি গুড। পরিবহন ব্যবস্থার উন্নয়ন হয়, উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পণ্যের সরবরাহ শুরু হয়। কিছু কিছু ক্লু মনে রাখতে পারলেই প্রয়োগের কোশ্চেন যখন হবে তখন তুমি ধরতে পারবা যে এটা কোন যুগের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর লাস্ট লাইনটি দিয়েও প্রশ্ন হতে পারে যে কোন যুগে বিপণনের ব্যাপক অগ্রগতি হয়? উৎপাদন যুগে। ভেরি গুড। সবাই কি রোল নাম্বার লিখেছো? জি ম্যাম। এখানে তো একজন মনে হয় বাকি, কেউ একজন লিখো নাই। এবার ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা বিক্রয় যুগ। ১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। একটু আন্ডারলাইন করে রাখো, এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বিক্রয় যুগের সময়কাল কত? ১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত। হ্যাঁ, অথবা প্রশ্ন হয় যে কোন সময়টিকে বিক্রয় যুগ বলা হয়, তখন হবে ১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। উৎপাদন দক্ষতা ও উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। খেয়াল করো, উৎপাদন দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়। যেহেতু উৎপাদন যুগে যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায় এবং অনেক মানুষ উৎপাদন কাজে এগিয়ে আসে। এ কারণে বলা হয়েছে উৎপাদন দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এই সময় ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। যেহেতু উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বিভিন্ন মানুষ একই ধরনের পণ্য উৎপাদন করছে, তখন কিন্তু ক্রেতারা বুঝে শুনে তার পছন্দ মতো পণ্য ক্রয়ের সুযোগ পায়। ফলে ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রয়ের প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন এই যুগেই ঘটে। যেহেতু একই জাতীয় সমজাতীয় পণ্যের উৎপাদনকারী বেশি, কাজে প্রত্যেকে চাইবে তার উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য।
তখন তার পণ্যের প্রতি ভোক্তাদের বা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন কোন যুগে ঘটে বলো? বিক্রয় যুগে। বিক্রয় যুগে, হ্যাঁ। অনেক সময় এই অংশটুকু দিয়ে প্রশ্ন হয় যে বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন ঘটে কোন যুগে, তখন আনসার হবে বিক্রয় যুগে। বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল বলতে কোনগুলোকে বুঝিয়েছে দেখো, যেমন বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানান কৌশল এই যুগে গ্রহণ করা হয়। অর্থাৎ বিজ্ঞাপনের ব্যবহার শুরু হয় বিক্রয় যুগে, এবং ব্যক্তিক বিক্রয় অর্থাৎ সরাসরি ক্রেতার সাথে কথা বলে বিক্রয়ের প্রচেষ্টা, এটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। তাহলে বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানান কৌশল এই বিক্রয় যুগে গ্রহণ করা হয়। পণ্য প্রচারের জন্য রেডিও বিজ্ঞাপনের ব্যবহার এই সময়ে ব্যাপকভাবে শুরু হয়। অর্থাৎ রেডিওর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়া কোন যুগে শুরু হয়? বিক্রয় যুগে। যুগে। তাহলে এই যে কিছু কিছু ক্লু মনে রাখবা যে বিক্রয় যুগে বিজ্ঞাপনের ব্যবহার শুরু হয়, অর্থাৎ রেডিওতে বিজ্ঞাপন দেওয়া। তারপরে ব্যক্তিক বিক্রয় শুরু হয়, উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায়, উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। আর বিক্রয় যুগেই বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন ঘটে। ঠিক আছে, এরপরে হচ্ছে বিপণন যুগ। 1950 সাল থেকে 60-এর দশককে বিপণনের যুগ বলা হয়। আন্ডারলাইন করে রাখো, এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে কোন সময়টাকে বিপণনের যুগ বলা হয়, কোন সময়কে? 1950 সাল থেকে 60-এর দশক পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ 1950 সাল থেকে বিপণন যুগের সূত্রপাত ঘটে এবং তা প্রায় 1 দশক পর্যন্ত চলমান থাকে। অর্থাৎ পরবর্তী 10 বছর পর্যন্ত এই বিপণন যুগ চলতে থাকে। ঠিক আছে, এই সময়কালে ভোক্তারা তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার ব্যাপারে সচেতন হয়। যদি প্রশ্ন হয় যে ভোক্তারা তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার ব্যাপারে সচেতন হয় কোন যুগে? বিপণন যুগে। বিপণন যুগে। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে পণ্য বা সেবার উৎপাদন শুরু হয়। তাহলে বিপণন যুগে দেখো দুটো জিনিস ঘটে, একটি হচ্ছে ভোক্তারা তাদের প্রয়োজন, অভাব এবং চাহিদার ব্যাপারে সচেতন হয়, আর আরেকটি হচ্ছে ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে উৎপাদনকারীরা তাদের পণ্য বা সেবার উৎপাদন শুরু করে। ঠিক আছে, মনে থাকবে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে সামাজিক বিপণন যুগ। 1970 সালের পর থেকে সামাজিক বিপণন যুগের সৃষ্টি হয়। অনেক সময় প্রশ্ন হতে পারে যে সামাজিক বিপণন যুগের সৃষ্টি হয় কখন? 1970 সালের পর থেকে। 1970 সালের পর থেকে। এই সময়ে সারা বিশ্বে সমাজের বিভিন্ন উপাদানকে প্রাধান্য দেওয়া শুরু হয়, ফলে বিপণন দর্শনেও পরিবর্তন আসে। অর্থাৎ বিপণনের যে মতবাদ আছে সেগুলোতে পরিবর্তন আসতে থাকে। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এই সময় থেকেই মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের প্রতি নজর দিতে শুরু করে। এরই ফলশ্রুতিতে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপণনকারীরা তাদের কর্মসূচি প্রণয়ন করতে থাকে, অর্থাৎ তাদের কর্মসূচি তৈরি করতে থাকে। তাহলে সামাজিক বিপণন যুগ শুরু হয় 1970 সালের পর, এবং যে বিষয়গুলো সামাজিক বিপণন যুগে ঘটে সেগুলো হচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের দিকে নজর দিতে শুরু করে। ঠিক আছে, আর এরই ফলে ব্যবসায় নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মনে থাকবে সামাজিক বিপণন যুগে কি হয়েছিল? বলো তো দেখি একজন, সামাজিক বিপণন যুগে কি হয়েছিল?
মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। কিন্তু আনসার তো করছো না। সামাজিক বিপণন যুগের ব্যাখ্যা দাও। সামাজিক বিপণন যুগে বিপণনকারীরা প্রতিষ্ঠানগুলোতে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণের দিকেও নজর দেয়। হুম, আর এরই প্রতিশ্রুতিতে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপণনকারীরা এর প্রণয়ন করে থাকে। বিপণনকারীরা তাদের কর্মসূচি অর্থাৎ তারা কি কাজ করবে সেটা তৈরি করতে থাকে। যেহেতু মানে সামাজিক কল্যাণকে গুরুত্ব দেওয়া শুরু হয় সামাজিক বিপণন যুগে, তো সামাজিক কল্যাণকে গুরুত্ব দিতে হলে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ের নৈতিকতা মানতে হবে, অর্থাৎ তারা এমন কোনো পণ্য বা সেবার উৎপাদন করবে না যেটা সমাজের মানুষের জন্য ক্ষতিকারক হয়। এমনভাবে পণ্য উৎপাদন করবে না যাতে পরিবেশ ধ্বংস হয়ে যায়। এ কারণে বলা হয়েছে নৈতিকতা, পরিবেশ রক্ষা, ঠিক আছে, আইন এবং সামাজিক প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়। এমন কোনো কাজ করবে না যেটা দেশের আইনের বিরুদ্ধে চলে যায় এবং সমাজের অকল্যাণ হয়। এই কারণেই লাস্ট লাইনটা বলা হয়েছে যে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপণনকারীরা তাদের কর্মসূচি তৈরি করতে থাকে। আচ্ছা, এর পরের যুগটি হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। 1990 সালের পর থেকে সম্পর্ক বিপণন যুগ শুরু হয়। এই সময় বিপণনকারীরা ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় উদ্যোগী হয়ে ওঠে। সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করা। এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিত ও বিচক্ষণতার সাথে প্রত্যক্ষভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। তাছাড়া বর্তমান ক্রেতাদের পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানেও এই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়। এই সময়ে ক্রেতাদের মাঝে ব্র্যান্ড পরিচিতিকরণের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আচ্ছা, প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয় কখন? 1990 সালের পর থেকে। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের কি কি বিষয় ঘটে দেখো, যে প্রথম হচ্ছে ক্রেতাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করা, ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে। আরেকটা হচ্ছে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালানো হয় সম্পর্ক ভিত্তিক বিপণন যুগে। বর্তমান ক্রেতা যারা আছে তাদের পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানেও গুরুত্ব দেওয়া হয় এই যুগে, ঠিক আছে। আর এই সম্পর্ক ভিত্তিক বিপণন যুগেই ব্র্যান্ড পরিচিতিকরণের প্রবণতা বৃদ্ধি পায়। ব্র্যান্ড মানে কি? ভুলে গেছো? পণ্য প্রতীক। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। বিপণনের বর্তমান যুগকেই সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণনের যুগ বলা হয়। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে যে বিপণনের বর্তমান যুগ কি নামে পরিচিত? কি হবে আনসার? সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণন যুগ। হ্যাঁ, সামাজিক যোগাযোগ অথবা এখানে ও হবে না, সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহার সহ রুচি পছন্দেও ব্যাপক পরিবর্তন আসে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম চালানোর সময়কালই হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। 2000 সালের পর থেকে মূলত এই যুগের সূচনা হয়। যদি প্রশ্ন হয় যে কত সালের পর থেকেই মোবাইল বিপণন যুগ অথবা সামাজিক যোগাযোগ যুগ শুরু হয়? 2000 সালের পর থেকে। তবে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে 2010 সালের পর থেকে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে
তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। এই লাইনটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশে কত সালে বা কখন মোবাইল বিপণন যুগ অথবা সামাজিক যোগাযোগ যুগ শুরু হয়? 2010 সালের পর থেকে। যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা বলেছে সেই উদাহরণটা দিয়েছে, দেখো অনলাইন মার্কেটিং, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইয়াহু, গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ছিল আমাদের বিপণনের ইতিহাস। এক নজরে বিপণন যুগগুলো দেখো, আত্মনির্ভরশীলতার যুগ, বিনিময় যুগ, উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন, সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন। মিস হ্যাঁ বলো। ম্যাম, আমাদের যে শর্ট সিলেবাস করছে তো ওইখানে না পাশে তো লেখা আছে যে কোন কোন টপিক গুলো পড়তে হবে। হ্যাঁ আমি তো তার বাইরে যাইনি তো। এখন ম্যাম শুধু ওগুলোই পড়বো নাকি না পুরো ওগুলাই অধ্যায়টাই পড়বা, না ওগুলাই, আমি ওগুলাই পড়াবো, পুরো অধ্যায় পড়াবো না। আচ্ছা ma'am। ঠিক আছে, আজকে যে আমরা বিপণনের ইতিহাস পড়লাম, আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে কেন? আজকে যে আমরা বিপণনের ইতিহাস পড়লাম তার মধ্য থেকে আমি সৃজনশীল দুটো প্রশ্ন দিয়েছি। প্রশ্ন কি সবাই দেখতে পাচ্ছ? জি মিস। জি ম্যাম। আচ্ছা, প্রশ্ন 3 দেখো, মিঠুন রহমান কক্সবাজারে 2010 সালে প্রতিষ্ঠিত হলিডে প্লাস নামে একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হোটেলের প্রচারণা কাজ চালান। প্রথম দিকে লাভজনক হলেও বর্তমানে এই খাতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। বর্তমানে তিনি হোটেলের সুযোগ সুবিধা আরো বাড়ানোর কথা ভাবছেন। আমি ক খতে যাচ্ছি না, ঘতেও যাচ্ছি না, আমি শুধু গ নাম্বার কোশ্চেনটা বলবো। হলিডে প্লাস হোটেলটি বাজারজাতকরণের ক্রমবিকাশ পর্যায়ের কোন যুগের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। সামাজিক যোগাযোগ বা মোবাইল সামাজিক বিপণন বিপণন যুগ। কিভাবে বুঝলা? ম্যাম 2010 সাল বলা আছে। মিস সেকেন্ড লাইন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে। হ্যাঁ 2010 সাল ওইটা না, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হোটেলের প্রচারণা কাজ চালান। ঠিক আছে, জি মিস। তাহলে হলিডে প্লাস হোটেলটি বাজারজাতকরণ ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ পর্যায়ে আছে। তারপরে ওই পর্যায়টা কি সেটা ব্যাখ্যা করবা। তারপর উদ্দীপকের যে লাইনটি দেখে তুমি বুঝতে পেরেছো সেই লাইনটি উল্লেখ করে কনক্লুশন টানবা। আরেকটি কোশ্চেন দেখো, বসুধা হাউজিং কোম্পানি ঢাকার অদূরে 150 বিঘা জমির উপর শান্তির নীর নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। প্রকল্পটিতে কিছু লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আমি গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। উদ্দীপক অনুযায়ী বসুধা হাউজিং কোম্পানি এর সম্পাদিত কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। না বুঝলে উদ্দীপকটা আরেকবার পড়ো। ম্যাম বিক্রয়ের যুগ। ভেরি গুড, বিক্রয় যুগ। কিভাবে বুঝছো? ম্যাম ওখানে ওই যে পত্রিকা আর টেলিভিশন বিজ্ঞাপনের পোস্টার কথা বলা আছে। সেটা ছাড়া এটার আগেও কিছু শব্দ আছে, দেখো যে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং কিনতে আগ্রহী করে তোলার জন্য প্রতিষ্ঠানটি দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করে। ঠিক আছে, এই নিয়োগ দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করা ছাড়াও তারা পত্রিকা এবং টেলিভিশনে
বিজ্ঞাপন প্রচার করে। ভেরি গুড, সমস্যা নাই। তুমি লিখবা যে কার্যক্রম পুরা লাইনটা ধরে যে উদ্দীপক অনুযায়ী বসুধা হাউজিং কোম্পানি এর সম্পাদিত কার্যক্রম বিপণনের ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত। তারপরে বিক্রয় যুগ সম্পর্কে আমরা যা যা জেনেছি সেটা লিখবো। তারপরে উদ্দীপকের যে লাইনগুলো দেখে তুমি বুঝতে পেরেছো সেই লাইনগুলো উল্লেখ করে কনক্লুশন টানবা। ঠিক আছে? আজকে আমরা যতটুকু পড়েছি সেটা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। না মিস নেই। নাই? সবাই বই বন্ধ করে ফেলো, আমি তাহলে এখন প্রশ্ন করা শুরু করব। জি ম্যাম। হাসছো কেন? ম্যাম বই অফ করলে পারবো নাকি এটাই ভাবতেছি। না পারলে নাই, সমস্যা নাই তো। না পারলে বলবা যে ম্যাডাম। কথা মনে পড়তেছে, আপনি যে পড়া ধরতেন আমরা ভয়ে থাকতাম, এখন আমার ওরকম ফিলিংস হচ্ছে। এখন তো আর ওরকম ফিলিংস হলেও কি হবে, তুমি তো আর আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমিও আমাকে দেখতে পাচ্ছ না। আচ্ছা, বিপণনের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে? মিস 8টি যুগে। 8টি যুগে। ভেরি গুড। মার্কেটিং শব্দটির ব্যবহার সর্বপ্রথম কোথায় শুরু হয়? মিস মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র। ভেরি গুড, মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্য হিস্টোরি অফ মার্কেটিং থট বইটি কে লিখেছেন? ম্যাম রবার্ট রবার্ট এ বার্টেলস মেবি ছিল। হ্যাঁ ঠিক আছে, মেবি না, এইটাই রবার্ট এ বার্টেলস। বাংলাদেশে সামাজিক যোগাযোগ যুগ কখন শুরু হয়? 2010 সালে। 2010 সালের পর থেকে। ভেরি গুড। বিপণনের কোন যুগকে প্রাচীন সভ্যতার যুগ বলা হয়? আত্মনির্ভরশীলতার যুগ। ভেরি গুড। বিপণনের সূচনা হয় কোন যুগে? বিনিময় যুগে। ভেরি গুড। ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে পণ্যের উৎপাদন শুরু হয় কোন যুগে? বিপণন যুগে। বিক্রয় যুগ। হ্যাঁ ঠিক আছে, বিপণন। সম্পর্ক ভিত্তিক বিপণন শুরু হয় কখন? 1990 সালের পর থেকে। হ্যাঁ ঠিক আছে। আর কোন সময়কালকে উৎপাদন যুগ বলা হয়? মিস বিপণনের যুগকে। না আমি বলেছি কোন সময়কালকে উৎপাদন যুগ বলা হয়? ম্যাম 1300 সাল। 1600 সাল থেকে 1930 সাল। হ্যাঁ ঠিক আছে, 1600 সাল থেকে 1930 সাল পর্যন্ত সময়কাল। মিস কথাটা বলার পর আবার রিপিট হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি না, সমস্যা মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে হচ্ছে না, যে এখন যেমন হচ্ছে না। জি। আচ্ছা, ইফফাত কারিমা, তুমি আমাকে বলো বিপণন কাকে বলে? ম্যাম বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার সাহায্যে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ক্রেতাদের হিরো ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।
ক্রেতাদের কাছ থেকে ভ্যালু পাওয়ার লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ঠিক আছে, আজকে আমরা যতটুকু সবাই বুঝতে পেরেছো? জি মিস। কারো কোনো প্রশ্ন নেই? না ম্যাম। না ma'am। তো আচ্ছা, নেক্সট সপ্তাহে আমার ক্লাস শুরু হওয়ার আগেই আজকে আমরা যা পড়েছি সেটা অবশ্যই সবাই বাসায় কমপ্লিট করবা। ঠিক আছে? জি ম্যাম। প্রমিস? জি মিস। জি ম্যাম। জি মিস, প্রমিস। ওকে, ইনশাআল্লাহ আশা করছি সবাই আজকে বাসায় পড়াগুলো শিখে ফেলবে। জি ম্যাম। ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।